বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো এক সেকেন্ড লাগতো। আমাকে তো কতবার বলেছে क्या चाहिए, हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনলাম, সেখানে তিনি বলছেন যে ওসমান হাদির হত্যাকারীদেরকে যখন গ্রেফতার করা হয় তখন তার কাছে ভারতের হোম মিনিস্টারের কল আসে। ভারতের হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহ, আমরা সবাই জানি। এবং কল আসার পরে কল আসে এবং এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছিলেন যে তাকে কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন এটা আমরা জানি, এটা বলে দিলে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তো এটা দিয়ে একটা বোঝা যায়, আমরা একটা আন্দাজ করতে পারি যে এই হত্যার সাথে, যেহেতু সেখানে আসামিদেরকে গ্রেপ্তার করার পরে নিশ্চয়ই প্রাথমিক জিজ্ঞাসাবাদ তদন্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে, এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমেই নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন, এছাড়া তো আর জানার উপায় নাই। তো জিজ্ঞাসাবাদে নিশ্চিতভাবেই কিছু নাম এসেছে এবং সেখান থেকেই তিনি হয়তো বুঝতে পেরেছেন